ছুটে ঘর থেকে বের হয়। জাঙ্কুক সেদিকে তাকে হাসে আর ভাবে মেয়েটা তার সাথে মিশে যাচ্ছে দিন দিন। মাঝে মাঝে তার অবাকতার শেষ থাকে না। মানুষ এমনও হয়। তের হঠাৎ এভাবে বদলে যাওয়ার কারণ চারপাশ হাতড়েও খুঁজে পায় না জাঙ্কুক। তার বিশ্বাস আছে তের উপর। তে কখনোই তাকে ঠকাবে না। তে পেছন থেকে আঘাত করার মতো মেয়ে নয়। জাঙ্কুক হাজারটা চিন্তা ভাবনা করে যখন এগোচ্ছিল তখন নিজেদের ঘরের মেঝেতে একটা কাগজের টুকরো পায়। জাঙ্কুক ভ্রু কুঁচকে তা হাতে তুলে নেয়। কাগজটা তখন তের আঁচল থেকে পড়েছিল। জাঙ্কুক হাসি হাসি মুখেই কাগজটা মেলে ধরে। কাগজে থাকা 2 লাইনের বাক্যই যথেষ্ট ছিল জাঙ্কুকের মুখের হাসি মিলিয়ে দেওয়ার জন্য। রাগে চোয়াল শক্ত হয়ে আসে জাঙ্কুকের। চোখে মুখে গম্ভীরতার এক অদ্ভুত আবরণ সৃষ্টি হয়। চোখ দুটো মুহূর্তে লাল টকটকে হয়ে যায় তার। রাগে কাগজটা মুড়িয়ে ফেলে দিতে নিয়েও আবার সুন্দর করে মেলে ধরে সামনে। কাগজে বড় বড় অক্ষরে স্পষ্ট করে লেখা, অনেক তো স্বামীর প্রতি দুর্বলতার নাটক করলে, এবার আসল কাজ করো। নাকি জীবন জাঙ্কুকের সাথে ভালোবাসার নাটক করতে করতে তাকে সত্যি নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছো। আমি জানি তুমি নিজের লক্ষ্য থেকে সরে যাওয়ার মতো মেয়ে নাও, তাই এক এক করে জমিদার বাড়ির সদস্যদের মারার প্রস্তুতি নাও। জাঙ্কুক আলগোছে কাগজটা ভাঁজ করে নিজের পকেটে রেখে দেয়। তের উপর এক আকাশ সমান রাগ নিয়ে এগিয়ে যায়, তবে মুখে টু শব্দটিও করে না। সকাল পেরিয়ে দুপুর হয়ে যায়, কিন্তু বৃষ্টির দেখা আর পাওয়া যায় না। আকাশে মেঘলা ভাবটা থাকলেও মেঘেরা বৃষ্টির ফোঁটা হয়ে ঝরে পড়ছে না। এ নিয়ে তের আফসোসের শেষ নেই। লিসা, জিমিন আর ন্যান্সি গোসল করে ফেললেও তে বৃষ্টির আশাতেই আছে। যেন বৃষ্টি না আসলে আজ আর সে গোসলই করবে না। বারবার গাল ফুলিয়ে ঘরে আসছে, নয়তো বেলকনিতে যাচ্ছে। জাঙ্কুক গম্ভীর মুখ নিয়ে বিছানায় বসে বসে শুধু দেখে গেছে সবটা। মূলত তের ভেতর বাহিরটা পর্যবেক্ষণ করার চেষ্টা করছে। তে মিনিটে 2 বার ঘরে আসে, আবার ব্যালকনিতে যায়। যতবারই ঘরে আসে বাচ্চাদের মতো মুখ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, বৃষ্টি আসছে না কেন জমিদার সাহেব? বৃষ্টি কখন আসবে? জাঙ্কুক একবারও জবাব দেয়নি। এর জন্যই আরও বেশি বিরক্ত তে। লোকটা কি কথা বলতে পারে না? সামান্য একটা প্রশ্নই তো করেছে, তবুও তার জবাব দেওয়ার নাম মাত্র নেই। এত গম্ভীর হয়ে থাকতে হবে কেন তাকে? কথাগুলোতে মনে মনে ভাবছিল আর জাঙ্কুককে বকা দিচ্ছিল। সময় কাটতে কাটতে প্রায় 2 ঘন্টা চলে যায়, তবুও বৃষ্টি আসে না। তে নিজের জায়গা ছেড়ে নড়েও না। জাঙ্কুক নিজেও পুরোটা সময় বিছানায় বসেই কাটিয়েছে। শেষ মুহূর্তে হুট করে যখন আকাশে গুরুম গুরুম শব্দ হয় আর বাতাস ধেয়ে আসে, তখন খুশিতে তে লাফিয়ে ওঠে। ব্যালকনি থেকে ছুটে এসে জাঙ্কুককে বলে, বৃষ্টি আসার সময় হয়ে গেছে জমিদার সাহেব, যাবেন নাকি ভিজতে? আমি কিন্তু যাচ্ছি। তে ঘুরে যেতে নিলেই হাত টেনে ধরে জাঙ্কুক। তে পেছনে ফিরে তাকায়, ঠোঁটের কোণে হাসি ধরে রেখে ভ্রু নাচায়। জাঙ্কুক কোনো কথা ছাড়াই তেকে টেনে নিজের বুকে আনে। ঘটনার আকস্মিকতার বেশ অবাক হয় তে। জাঙ্কুক হুট করে তের সাথে গভীর হয়, হাতের ছোঁয়া ভীষণ দৃঢ় করে, অথচ মুখভঙ্গি স্বাভাবিক করে রেখেছে। জাঙ্কুকের কোনো কথাবার্তা ছাড়া এমন ব্যবহারে এত বেশি চমকায় তে যে চোখ মুখে তা স্পষ্ট ফুটে ওঠে। চোখে মুখে অস্বস্তির রেখা মিলে কোনো রকমের তে বলে, কি করছেন কি জমিদার সাহেব? হঠাৎ এমন করছেন কেন? ছাড়ুন। জাঙ্কুক ছাড়ে না। দূরত্ব মিটিয়ে নিয়ে মুখটা কাছাকাছি আনে তের। তে 2 হাতে জাঙ্কুকের বুকে ধাক্কা দেয়। বড় বড় শ্বাস নিয়ে বলে, দেখেন প্লিজ ছাড়েন জমিদার সাহেব, আমার অস্বস্তি হচ্ছে। জাঙ্কুক আর তের দিকে আগায় না, ছেড়ে দেয় তেকে। তে ছাড়া পেয়ে কোনো দিকে না তাকিয়ে দৌড় লাগায়। ততক্ষণে বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তের যাওয়ার দিকে তাকিয়ে জাঙ্কুক হাত মুষ্টিবদ্ধ করে নেয়। ঘন ঘন শ্বাস ত্যাগ করে বিড়বিড় করে বলে, কাজটা তুমি মোটেও ভালো করোনি তে। জীবন জাঙ্কুকের সাথে বিশ্বাসঘাতকতার পরিণাম ভয়ঙ্কর। তুমি ভালোবাসার অভিনয় করতে পারলে আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসতে বাধ্য করিয়ে একটু একটু করে নিঃশেষ করতেও পারি। তে সরাসরি ছাদে চলে আসে। বৃষ্টির মাঝখানে দাঁড়িয়ে চোখ পিট পিট করে। জাঙ্কুকের ব্যবহারে সে বেশ সন্দিহান। হঠাৎ করে এমন করার কোনো কারণ তে খুঁজে পেল না। বৃষ্টিতে ভিজতে যাওয়ার এতক্ষণের আনন্দ কোথায় যেন উড়ে গেল। ঝুম বৃষ্টিতে দাঁড়িয়েও চিন্তায় ডুবে যায় তে। বৃষ্টির ফোঁটারা তাকে ছুঁয়ে যাচ্ছে গভীরভাবে। বাইরে বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণ আগেই সুগা এসেছে জিমিনকে পড়াতে। ইদানিং জিমিনের সুগাকে দেখলে ভারী লজ্জা লাগে। সুগা যদিও বোঝে জিমিনের লজ্জা পাওয়ার কারণটা,
বাহিরে বৃষ্টি, সামনে সুগা এবং পড়ালেখা। জিমিনের মন বারবার বৃষ্টির দিকে চলে যাচ্ছিল। পা দিয়ে মেঝেতে নখ খুঁড়তে খুঁড়তে দৃষ্টি এদিক ওদিক করে। সুগা জিমিনের মুখভঙ্গি দেখে জিজ্ঞেস করে, কোনো সমস্যা জিমিন? জিমিন প্রথমে চমকে মাথা দুদিকে নাড়লেও পরে মুখটা কাদো কাদো করে মাথা উপর নিচ নাড়ে। সুগা ভ্রু কুঁচকে বলে, কি হয়েছে? জিমিন আঙ্গুল দিয়ে বাহিরে ইশারা করে মাথা নিচু করে নেয়। ছোট্ট করে বলে, বৃষ্টিগুলো আমার সমস্যা মাস্টার মশাই। সুগা তখন বলল, বৃষ্টি আবার তোমার সমস্যা হয় কেমনে? তোমার পড়া এটা আর তুমি সমস্যা দেখো বৃষ্টিতে? পাগল টাগল হলে নাকি? জিমিন ফুঁসে উঠে নাক ফুলিয়ে বলে, আমি মোটেও পাগল হইনি। তাছাড়া আমি কি পড়া শুরু করেছি যে সমস্যা বইয়ে পাবো? সুগা তখন বলল, এতক্ষণ থেকে কি করছো তবে? জিমিন তখন বলল, কেন বৃষ্টির শব্দ শুনছি। জিমিন দাঁত কেলিয়ে হাসে। সুগা কপাল চাপড়ায়। জিমিন মুখটা আবারও কাদো কাদো করে বলে, আজ আমি উঠে যাই মাস্টার মশাই, বৃষ্টির শব্দ শুনে ভীষণ ভিজতে ইচ্ছা করছে। সুগা তখন বলল, পরে ভিজো, এখন পড়ো। জিমিন তখন বলল, পরে কি বৃষ্টি থাকবে নাকি? না থাকলে ভিজবে না। জিমিন মুখটা কাদো কাদো করে রাখে। অনেকটা সময় প্যান প্যান ঘ্যান ঘ্যান করার পর সুগা অনুমতি দেয়। পড়ানো বাদ দিয়ে চেয়ার টেনে একটু দূরে বসে। জিমিন খুশিতে সুগাকে ঘরে রেখেই দৌড় লাগায়। সুগা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। দ্বিধাদ্বন্দ্ব দৃষ্টিতে তাকিয়ে থাকে জিমিনের যাওয়ার দিকে। জিমিন ততক্ষণে চোখের আড়াল হয়ে গেছে। সাহস নিয়ে সুগা নিজেও পিছু পিছু উঠে যায়। জিমিন ছাদে এসে তেকে একা একা দাঁড়িয়ে ভিজতে দেখে। ছুটে এসে তেকে ধরে। তে চমকায়। জিমিন খুশিতে চেঁচিয়ে বলে, একা একা ভিজেন কেন বড় ভাবিজান? আমাকে ডাকলেন না কেন? তে সব চিন্তা ভাবনা ভুলে যায়। মুহূর্তে বৃষ্টিতে মেতে ওঠে জিমিনের সাথে। পেছনে আসা সুগা বৃষ্টিতে ভিজতে থাকা দুইটা রমণীকে দেখে। চোখ দ্রুত সরিয়ে নিয়ে নিজেও সরে যায়। সরাসরি জমিদার বাড়ি থেকে বের হয়ে নিজেও বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকে। দূরে ভিজতে থাকা ছোট্ট জিমিনকে দেখে হৃৎপিণ্ডের গতি বাড়ে তার। তবুও অপলক চেয়ে রয় জিমিনের হাসি খুশি মুখটার দিকে। এই চেয়ে থাকাতে নেই কোনো চাহিদা লালসা, যা আছে পুরোটাই মুগ্ধতা, এক কিশোরীর মিষ্টি হাসির প্রতি মুগ্ধতা। বেশ অনেকটা সময় পর তেকে খুঁজতে আসে জাংকুক। ছাদের দরজায় দাঁড়িয়ে বৃষ্টিতে লাফাতে থাকা তে আর জিমিনকে দেখে ছাদের দরজায় হেলান দিয়ে দাঁড়ায়। জাংকুক দুজনের লাফালাফি দেখতে থাকে মন দিয়ে। মুখে জমা বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটায় তের সৌন্দর্য দ্বিগুণ হয়েছে। জাংকুক কিছুক্ষণ তের মুখের সৌন্দর্যের দিকে তাকে বিড়বিড় করে বলে, তুমি ভালোবাসা নও তে, তুমি ধোঁয়াশা, তুমি বাস্তব নও, কল্পনাতে। বৃষ্টি খানিকটা হালকা হতেই বেশ জোরে সোরে কিছু পড়ার শব্দ হয়। তে জিমিন নিজেরা থেমে গিয়ে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ায়। জাংকুক নিজেও আসে দেখতে, কিন্তু তিনজনই নিচে চোখ রেখে অবাক হয়ে যায়। জমিদার বাড়ির সামনে কাদায় মাখামাখি একজন মানুষ পড়ে আছে। জিমিন এই ঘটনায় বেশ ভয় পেলেও জাংকুক আর তে ছুটে যায়। সুগাও ছুটে আসে। জমিদার বাড়ির পাহারাদাররা তখন বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য অন্য জায়গায় বসেছিল। জাংকুক, তে, সুগা, জিমিন সরাসরি মানুষটির কাছে আসে। বৃষ্টির ফোঁটারা তখনও আছেই। জাংকুক জোরে জোরে দুজন পাহারাদারকে ডেকে পানি আনায়। এক বোতল পানি লোকটার মুখে দিতে স্পষ্ট মুখটা দেখা যায়। আটকে ওঠে সবাই। জিমিন হাউমাউ করে কেঁদে ওঠে। জাংকুক দুপা পিছিয়ে যায়। তে দ্রুত জিমিনকে আগলে নেয়। জাংকুক আর জিমিনের অবস্থা দেখে সুগা নিজেই জেহপের পালস চেক করে। বাহিরের চেঁচামেচিতে জমিদার বাড়ির সকলেই বের হয়ে আসে। জিহবকে অমন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে বাড়িতে কান্নার ধুম পড়ে যায়। কারণ কাদা মাখা লোকটি আর কেউ না, বরং জেহব ছিল। জেহবকে হাসপাতালে নেওয়া হয়েছে। জমিদার বাড়ি যেন মৃত্যু শয্যায় সজ্জিত হয়েছে। পুরো বাড়িতে জিনের হাহাকার করা কান্না যেন দেওয়ালে দেওয়ালে আঘাত হানছে। লিসা মায়ের বুকে মুখ গুজে কেঁদে চলেছে হাউমাউ করে। জেনি নিজেও নিঃশব্দে কাঁদছে। ডেইজি জিনের পাশে বসে আছে, তবে তার মুখভঙ্গি দেখে মনে হয় না খুব একটা কষ্ট পেয়েছে। ন্যান্সি জিনকে আঁকড়ে ধরে রেখেছে। তের বুকে মুখ গুজে জিমিন কেঁদে যাচ্ছে। বাড়িতে কোথাও কোনো রকম আনন্দের ছোঁয়া নেই। কষ্ট, হাহাকার, মায়ের আর্তনাদ, প্রেমিকার এক আকাশ সমান বেদনা, ছোট বোনের আহাজারিতে পুরো জমিদার বাড়ি নিঃশব্দ।
তীর বৃষ্টিতে ভিজা শাড়ি এখনো গায়েই আছে। এত কিছুর মাঝে পরিবর্তন করার সুযোগ পায়নি। ভেজা শাড়ি গায়ে শুকিয়ে গেছে। জিহবকে নিয়ে জাংকুক, সুগা, বোগাম গেছে হাসপাতালে। নামজুন আর গনিও বাসাতেই আছে। কায়ের কোনো খোঁজ খবর নেই। নামজুন বাড়িতে বসে পুরো বাড়ির কান্না দেখছে, বৃষ্টিতে ভেজার জন্য আর ভেজা কাপড়ে থাকার জন্য। জিমিনের গা জ্বরে পুড়ে যাচ্ছে, কেঁপে কেঁপে উঠে হুট করে জ্ঞান হারিয়ে ঢলে পড়ে তের বুকে। জিমিন! তে চমকে উঠে জোরে জোরে ডাকতে থাকে জিমিনকে। পুরো বাড়ির এমন অবস্থা যে কে কাকে ছেড়ে কাকে ধরবে কিছুই বুঝে আসছিল না। জিন নিজের কান্না কোনো রকম আটকে ছুটে আসে জিমিনের কাছে। একমাত্র মেয়েকে হঠাৎ অজ্ঞান হতে দেখে জিওর নামজুনও দৌড়ে আসে। জিন জিমিনের মুখে কয়েকটা চাপড় দেয়, কাঁদতে কাঁদতেই ডাকতে থাকে মেয়েকে, কিন্তু জিমিন ওঠে না। নামজুন জিনকে সরিয়ে ব্যস্ত গলায় জিমিনকে ডাকতে থাকে, ছোট আম্মা, কি হয়েছে তোমার? ওঠো আম্মা, এই ছোট আম্মা। জিন রেগে নামজুনের হাত ধরে সরিয়ে দেয়, কান্না বন্ধ করে আঙ্গুল তুলে নামজুনকে বলে, আমার মেয়ের থেকে দূরে থাকেন জিওর নামজুন। আমার ছেলের আজ এই অবস্থার জন্য আপনি দায়ী, তাই ভুল করেও আমার মেয়েকে ছুঁয়েও দেখবেন না, একদম ভালো হবে না। আপনি যা যা করেছেন আর করে যাচ্ছেন তার শাস্তি আপনি পাবেনই, হয় আমি দেব, নয়তো আমার মতোই অন্য এক নারী দেবে, মনে রাখবেন। জিওর নামজুন তখন মেয়ের জন্য পাগল। হলরুমে সবার উপস্থিতিতেই রাগ সামলাতে না পেরে চেপে ধরে জিনের গলা। লাল চোখে তাকিয়ে থাকে জিনের দিকে, দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে বলে, মেয়ে মানুষের এত বড় গলা আমার পছন্দ না জিন। তোমাকে ভালোবেসে বিয়ে করেছি মানে তোমার সব কথা হজম করে নিব অমন মানুষ আমি না। তুমি আমার 4 সন্তানের মা না হলে এতদিনে তোমার জায়গা হতো 3.5 হাত মাটির নিচে, তাই চুপচাপ থাকো। জিনের গলা ছেড়ে দেয় নামজুন। সব কিছু এত দ্রুত চোখের পলকে ঘটে গেল যে কেউই বুঝতে পারল না কিছু। ন্যান্সি তাড়াতাড়ি জিনকে আগলে ধরে। জিন কাশতে থাকে, তে জ্ঞানশূন্য হয়ে আছে। কাকে ছেড়ে কাকে সামলাবে তা বুঝতেই মাথা আউলিয়ে যাচ্ছে। আপাতত কোনো কিছু না ভেবে আগে জিমিনকে ওভাবেই শুইয়ে রেখে দৌড়ে 1 গ্লাস পানি আনে, ছিটিয়ে দেয় জিমিনের মুখে। নামজুনও ততক্ষণে মেয়ের কাছে বসে গেছে। পানি ছিটানোর পরপরই জিমিনের জ্ঞান ফিরে আসে। তে কাউকে কিছু না বলার সুযোগ দিয়ে নিজেই প্রথমে বলে, ন্যান্সি আপু, জিমিনকে আগে ঘরে নিয়ে যান, ওর শাড়িটা বদলে ওকে একটা জ্বরের ওষুধ খাইয়ে শুয়ে দিয়ে আসেন। ন্যান্সি বিনা বাক্যে রাজি হয়ে যায়। জিমিনও কোনো কথা বলতে পারে না। নামজুন কিছু বলতে চাইলেও তে থামিয়ে দেয়। নামজুন বেশ অবাক হয়, তবুও মুখে কিছু বলে না। জিমিনকে নিয়ে ন্যান্সি সরে গেলে তে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় নামজুনের দিকে আর নামজুনের উদ্দেশ্যে বলে, আপনাকে দেখলে কেউ বলবে আপনার ছেলে মৃত্যুর মুখে? নামজুন কপালে ভাঁজ ফেলে গম্ভীর স্বরে বলে, এই মেয়ে, আমি তোমার শ্বশুর আব্বা, গুরুজন হই, আমার সাথে এভাবে গলা উঁচু করে কথা বলো কোন সাহসে? তে তখন নামজুনকে বলল, এই বাড়ির বড় বউয়ের সাহসে। সবচেয়ে বড় কথা, একজন নারী হিসেবে এখানে আপনার বড় ছেলে থাকলে যা করতো আমিও তাই করছি। নামজুন তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে তের দিকে। জিন নিজ জায়গায় বসে হাসে তাচ্ছিলের সুরে নামজুনের দিকে তাকিয়ে বলে, শুধুমাত্র জিমিনের জন্য আজ আপনি পার পেয়ে গেলেন জিওর নামজুন, নয়তো জিনের গায়ে হাত তোলার সাহসটা আপনার কত বেশি তাও আপনাকে বুঝিয়ে দিতাম। তে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। লিসা তখনও সমানে কেঁদে চলেছে। জেনি কোনো মতেই থামাতে পারছে না লিসাকে। তে আর চোখে পুরো জমিদার বাড়ি পর্যবেক্ষণ করে নিয়ে শান্ত গলায় বলে, পিতা হিসেবে আপনি কেমন তা তো আর বুঝতে বাকি নেই, অন্তত মানুষ হিসেবে এখন শান্ত থাকুন। যে হোক, ভাইয়ের কিছু হলে আপনার কোনো সমস্যা না হলেও ওই মহিলার ঠিকই যায় আসবে। উনি জন্ম দিয়েছেন, তাই ওনার পাগলামিটা অস্বাভাবিক নয়। পারলে স্বামী এবং জন্মদাতা পিতার দায়িত্ব পালন করেন। কোনো কিছু করতে না পারলে অন্তত আম্মাজানকে সান্ত্বনা দেন। আপনার ছেলে যদি জানে আপনি তার অনুপস্থিতিতে এসব করেছেন, তবে তা বোধহয় কারোর জন্যই মঙ্গলজনক হবে না। তের এমন কথা শুনে
জিওন নামজুন চমকায় ভেতরে ভেতরে। তের কথার দাপটে তার বুঝতে বাকি নেই সে কি বোঝাতে চাচ্ছে। জাঙ্কুককে কি এত বেশি চিনেতে? নামজুন কোনো রকম উত্তর দেওয়ার আগেই জিন হেসে ওঠে। গায়ের শাড়ি এলোমেলো, চুলগুলো এলোমেলো, কাঁদতে কাঁদতে চোখ দুটোও ফুলিয়ে ফেলেছে। কি ভয়ঙ্কর লাগছে জিনের হাসির শব্দ, গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো। তে অপলক কিছুক্ষণ তাকিয়ে থাকে জিনের হাসির দিকে। লিসা জেনি ভয় পেয়ে যায় জিনের হঠাৎ এমন হাসিতে। জিন হাসতে হাসতেই নামজুনকে উদ্দেশ্য করে বলে, নিজের ছেলেকে ভয় লাগে নাকি? জিয়ন নামজুন, কি অদ্ভুত আপনারই ছেলে। জীবন জাংকুক আপনার মতো কেমন পাষাণ হয়েছে দেখেছেন? আপনার তো তাও মায়া দয়া কিছুটা হলেও ছিল। আর আপনার ছেলের পাষাণতার মাত্রা এত বেড়েছে যে সে শুধু ন্যায় আর অন্যায় বোঝে। কে বাপ কে ভাই এগুলো দেখার মতো মন তার নেই। আপনি আমার জেহপের সাথে কিছু করে থাকলে পার পেয়ে যাবেন ভাববেন না। আমার জাংকুক ঠিকই জেনে যাবে কে ওর সাথে কি করেছে। তখন জাংকুক কাউকে ছেড়ে কথা বলবে না, এমনকি আপনাকেও না জিওন নামজুন। আর আপনি নিশ্চয়ই জানেন জাংকুকের কঠিন সত্তা কত বেশি কঠিন। জিনের কথা শেষ হতেই নামজুন কেঁপে ওঠে। সে জানে জাংকুক কেমন, জাংকুকের থেকে কিছু লুকানো কতটা কষ্টকর তা নামজুন হাড়ে হাড়ে জানে। কিন্তু কেউ কি নিজের ছেলের সাথে খারাপ কিছু করতে পারে? এটা জাংকুক বুঝবে তো নাকি তাকে অপরাধী ভেবে শাস্তি দিয়ে দেবে? নিজের বড় ছেলেকে সে নিজ চোখের সামনে এমন কঠিন হতে দেখেছে, দেখেছে কিভাবে নিজের ভালোবাসাকেও শেষ করতে হয়। বিশ্বাসঘাতকতার শাস্তির থেকে জাংকুক কাউকে ছাড়ে না, স্বয়ং নিজের পিতাকেও না।